মানে রিজার্ভে যত সোনা ছিল তার 70%ই ছিল আমেরিকার দখল। সবাই তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, কেউ এর প্রতিবাদ করতে পারেনি। তখন আমেরিকা যেটা বলতো যে রীতিমতো সবার সাথে একটা জালিয়াতি করলো, হঠাৎ বলে দেয় যে এখন থেকে আর ডলারের সাথে সোনার সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব এই যে ডলার সারা বিশ্বে কিভাবে রাজত্ব করতেছে, মানে মার্কিন ডলার, ইউএস এর যে মার্কিন ডলার, এটা সারা বিশ্ব কিভাবে আসলে দখলে নিয়েছে তারা ব্যবসায়িক ভাবে, এবং আমরা কেন বাধ্য এই ইউএস ডলার ইউজ করার জন্য, সারা বিশ্বই কেন বাধ্য এই ইউএস ডলার ইউজ করায়, এবং আমরা কেন বাধ্য হয়ে গেছি, এবং এটার পিছনের যে ইতিহাস, এই ডলার যে আমাদের ইউজ করার যে ইতিহাস, সেইটাই আজকে আলোচনা করব। সবাই সাথে থাকবেন। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজে আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। সেটা হলো গিয়ে দেখেন, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড হলো, মানে প্রথম বিশ্বযুদ্ধ হলো, তখন কিন্তু পুরা পৃথিবীতে যারা যুদ্ধের সাথে জড়িত ছিল তারা কিন্তু খুবই খারাপ অবস্থায় ছিল, এবং তাদের তারা আর্থিকভাবে এতটা ভেঙে পড়ছে। জানেন, যুদ্ধ করলে কিন্তু আর্থিকভাবে এমনিতেই এই সব রাষ্ট্রই ভেঙে পড়ে। তো ওই সময় আমেরিকা খুবই জাঁকজমক ছিল, কারণ তারা ওই সময় যুদ্ধের রসদ মোটামুটি ভালোই বিক্রি করছিল। কিন্তু তার কিছুদিন পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আসে, আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এই উত্থান পতনের হয়, আসলে এই উত্থানটা হয়। কারণ আমরা জানি এর আগে স্বর্ণমুদ্রা ইউজ করা হতো, সবাই যা কিছু লেনদেন করতো স্বর্ণমুদ্রায় ইউজ করা হতো। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহটা আরো বেশি ছিল, প্রচুর পরিমাণে ভয়াবহ অবস্থান বিরাজ করছিল, এবং যারা যুদ্ধের সাথে জড়িত ছিল তাদের তারা একদমই অসহায় হয়ে গেছিল, এবং আর্থিকভাবে খুবই এই খারাপ অবস্থায় দাঁড়াইছিল। তো ওই সময় আমেরিকা খুবই জাঁকজমক ছিল, কারণ তারা ওই সময় প্রচুর পরিমাণে যুদ্ধের রসদ, যুদ্ধের অস্ত্র এগুলো বিক্রি করতো। আর ওই সময় যারা যুদ্ধের সাথে জড়িত ছিল, যারা যুদ্ধ করতো, তারা তখন আমেরিকার কাছ থেকে ওই যে এই সব যুদ্ধের সরঞ্জাম কিনতো শুধুমাত্র সোনার মাধ্যমে। তো আমেরিকা বললো, তোমরা আমাদের কাছ থেকে অস্ত্রপাতি নাও, কিন্তু আমাদেরকে সোনা দিতে হবে। তো ওই সময় সোনার মাধ্যমে আসলে লেনদেন করলো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি যে 1939 থেকে 45 এর ভিতরে এই সীমাবদ্ধতা ছিল, এবং 1944 সালে আসলে শেষের দিকে, একদমই শেষ, তখন বলা যায় একদমই শেষ। তো তখন যত সোনা ছিল বা মানে ওয়ার্ল্ডে যত সোনা ছিল, পৃথিবীর সোনা ছিল, মানে রিজার্ভে যত সোনা ছিল তার 70%ই ছিল আমেরিকার দখলে। মানে আমেরিকার ভান্ডারে ছিল 70%। মানে ধরেন পৃথিবীতে 100 কেজি যদি সোনা থাকতো, তাহলে 70 কেজি ছিল আমেরিকার কাছে। তো ওই আমেরিকা তখন সুপার পাওয়ার ছিল, কারণ তারা বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করছে, এবং অস্ত্র বিক্রি করার পর এরা খুব অর্থশালী এবং খুব পাওয়ারফুল ছিল। তখন জানেন, তারা প্রধান পরাশক্তি হিসাবে পৃথিবীতে অবতরণ করে। তো ওই সময় 44টা মিত্র দেশ একসাথে একটা মিটিং এর আয়োজন করে। ওই মিটিং এ মনে করেন যে সবাই আলোচনা করা হয়, এবং ওই সময় একটা প্রস্তাব রাখা হয় যে এখন থেকে আমরা সবাই এই ডলারের মাধ্যমেই, মানে ওই সময় ডলারের মাধ্যমে আসার এই জায়গাটা কারণ হলো কি, ওই সময় সবাই চিন্তা ভাবনা করলো, তাইলে তো আমার টাকার মান বেশি, আমার পাউন্ডের মান বেশি, আমার টাকার মান বেশি, আমার রুপির মান বেশি। তো এই যে একটা ক্যাচাল শুরু হয় এখানে, তখন তারা নির্দিষ্ট আমেরিকান নির্দিষ্ট একটা ফিক্স করে যে তোমরা ডলারের মাধ্যমে লেনদেন করো, ডলারের পরিবর্তে তোমরা যদি কেউ $1 দাও, তাহলে আমি 800 মিলিগ্রাম স্বর্ণ দিব। তার মানে ওই যে সোনার ডলারের সম্পর্ক তৈরি হয়, যে আপনি যদি $1 দেন, তাহলে 800 মিলিগ্রাম 800 মিলিগ্রাম স্বর্ণ আপনাকে দেওয়া হবে। তো সবাই বললো, হ্যাঁ তো ভালো, আমেরিকার সুপার পাওয়ার। তো আমেরিকার সবাই বিশ্বাস করা শুরু করলো। তখন তারা কি করলো, যে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে ডলার দেবা, তোমরা কেনা বেচা করবা। তো আমরা তোমাদের যখন লাগবে, ডলার ভাঙানো লাগবে, তখন আমাদেরকে দিবা, আমরা তোমাকে স্বর্ণ ফেরত দেবো। তো এই এক পর্যায়ে তো সবাই এই বিষয়ে রাজি, সবাই এটা শুরু করলো। তো হুট করেই প্রায় 20 বছর এরকম ভাবে অতিবাহিত হওয়ার পর আমেরিকা প্রচুর পরিমাণে যুদ্ধের সাথে জড়িত হয়, যেমন ভিয়েতনামে আক্রমণ, তারপর তাইওয়ানে চাইনাদের সাথে সম্পর্ক, আর জাপানের সাথে তো আগেই সম্পর্ক খারাপ ছিল। তো এই যে ভিয়েতনাম সম্পর্ক খারাপ, এদের প্রতি
আক্রমণ, তারপর চায়নাদের প্রতি আক্রমণ, তাইওয়ানের প্রতি আক্রমণ, এই যে যুদ্ধ বিধ্বস্ত একটা ব্যাপার শুরু করলো, তখন আসলে সবাই আসলে ভয় পেতে শুরু করলো আমেরিকাকে। এবং প্রথমে টার্গেট করলো যে আমেরিকা যেহেতু এইভাবে শুরু করছে, তাহলে ওদের ডলার আমরা ইউজ করবো না, এরকম একটা পদক্ষেপ নিল। প্রথমে জার্মানি, তখন জার্মানি ভাগ হয় নাই, জার্মানি প্রথমেই বলে কি তারা প্রথমেই সোনায় কনভার্ট করলো, তাদের যে মার্কিন ডলার ছিল এগুলো ফেরত দিয়ে সোনায় নিল। তারপর অনেকে ভাবলো যেহেতু এরকম সোনা যদি সবাই দিয়ে ডলার যদি দিয়ে দেয়, তাহলে আমরা কাদের সাথে করবো। ধরো আমি একজনের কাছ থেকে এখন দুধ কিনতে গেলাম, সে আমাকে এ, তার কাছ থেকে আমি দুধ নিলাম, তাকে আমি ডলার দিতাম, কিন্তু সে যখন ডলার ইউজ না করে, তাহলে আমি তাকে কিসের মাধ্যমে দেবো? এই একটা ঝামেলা পড়ে গেল। ঝামেলা পড়ে যাওয়ার পর এবার সুইজারল্যান্ড ওইটা দেখা দেখি জার্মানি যখন মার্কিন ডলার জমা দিয়ে স্বর্ণ আনলো, তখন ওইটা দেখা দেখি সুইজারল্যান্ড প্রায় 50 মিলিয়ন ডলার ছিল, ওইগুলো দিয়ে তারপর সব সোনা নিয়ে আসে। তো আমেরিকান ডলার চিন্তা ভাবনা করলো, এরকম ভাবে যদি সবাই স্বর্ণ নিয়ে যায়, সবাই যদি ডলার দিয়ে স্বর্ণ নিয়ে যায়, তাহলে তো আমেরিকা সোনার যে একটা ব্যাপার, যে একটা সুপার পাওয়ার বা এরকম পাওয়ারটা তাদের থাকবে না। তারপর ডলার দিয়ে তারা কি করবে? সারা ওয়ার্ল্ড যদি ডলার ইউজ না করে, তাহলে তো টাকা ডলারের মানও কমে যাবে। 1971 সালে তখন প্রেসিডেন্ট ছিল নিক্সন। তো তারা একটা গোপন বৈঠক করে, একদমই সিক্রেট। তো নিক্সন হঠাৎ বলে দেয় যে এখন থেকে আর ডলারের সাথে সোনার সম্পর্ক নাই। আমি মনে হয় প্রথম ভিডিওতে বলছিলাম যে এরকম ডলারের সাথে সোনার যে কাট করা হয়, আপনারা জানতে পারলেন আসলে কি করলো। তো এই যে নিক্সন, সে করলো কি, সোনার সাথে বলে দিল স্পষ্ট যে সোনার সাথে এখন আর ডলার সম্পর্ক নাই, এখন আর কেউ ডলার দিলে আমি সোনা দিব না, কারণ সোনার সাথে এখন ডলার সম্পর্ক নাই। তো সবাই এটা শুনে শক খেয়ে গেল। তো এটার নাম নিক্সন শকও বলা হয়। তো এই যে এইটা বলার পর সবাই তো আরো ভেবে গেল কি, আমার রীতিমতো সবার সাথে একটা জালিয়াতি করলো, সবাইকে বললো যে হ্যাঁ সোনার সাথে ডলারের সম্পর্ক, সবাই ডলারে কাজবাজ শুরু করলো। কিন্তু এখন যদি বলে যে না, তাহলে রীতিমতো একটা অন্যায় অথবা ডাকাতি যাই বলেন। তো ওই সময় পরিস্থিতি, সবাই আন্দোলন করা শুরু করলো আমেরিকার এগেনস্টে, এবং সবাই নিক্সনের পদত্যাগ চাইলো। এবং দামের ঊর্ধ্বগতি, প্রচুর পরিমাণে দাম বেড়ে গেল কাঁচামাল, নিত্য যে প্রয়োজনীয় যে জিনিস ছিল, ওই সব মালামালের ঊর্ধ্বগতি শুরু হলো। তো এই ব্যাপারটা আসলে দমানোর জন্য নিক্সন আবারও একটা মিটিং করলো, সিক্রেট একটা মিটিং এ সবাই আলোচনা করলো। আলোচনা করার পরে সবাইকে টিভিতে এসে বলে দিল যে আগামী 90 দিনের মতন, মেবি আগামী 90 দিনের ভিতরে কেউ দাম বাড়াইতে পারবে না, কেউ বাইরে মাল ইনপুট এক্সপোর্ট করতে পারবে না। ভ্যাট ট্যাক্স বাড়াই দেওয়া হলো আমেরিকান ভাবে, এবং আমেরিকান প্রোডাক্ট বেশি কেনা বেচা করতে হবে। এরকম করার পর মানে সব জিনিসে, এবং কারো বেতন দেওয়া হবে না, কারো বেতন বাড়ানো হবে না, মানে এই ধরনের একটা রুলস জারি করলো। ওই সময় আমেরিকা যেটা বলতো ওইটাই, কারণ আমেরিকার সুপার পাওয়ার ছিল, এবং সবাই তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, কেউ এর প্রতিবাদ করতে পারেনি, তখন আমেরিকা যেটা বলতো ওইটাই। তো এটা বলার পর এখন দেখলো কি, সবাই যখন ওই ওই রুলসটা চালু করলো, এখন সবাই বাধ্য হয়ে গেল যে কেনা বেচা করাতে ডলার ব্যবহার করা লাগবে। তো তখন আবার ওই ডলার দিয়ে সবাই কেনা বেচা শুরু করলো, এবং আবার ডলার চালু হয়ে গেল। তখন এইভাবে সবাই বলা শুরু করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা সোনার সাথে ডলার সম্পর্ক নাই, কিন্তু আমরা ডলার ইউজ করব। এক পর্যায়ে তারা মাইনে নিতে বাধ্য হলো, এবং দেখলো যে ডলার ছাড়া বিকল্প নাই। কারণ ওই যে নিক্সন চৌধুরী যে 90 দিনের যে আলটিমেটাম দিছে, ওই আলটিমেটাম তো ডলার চলতে বাধ্য। আর এমনিতে তখন তো আমেরিকার পাওয়ার ছিল, কেউ কিছু বলতে পারতো না। তো সবাই বললো আচ্ছা ঠিক আছে, আমেরিকান সুপার পাওয়ার অনেক, আমরা এটা মাইনে নিলাম, ডলারের সাথে সোনার সম্পর্ক নাই, কিন্তু আমরা ডলারেই সবাই কেনা বেচা করবো এবং ডলার ইউজ করবো। তো এই যেই সিস্টেমে দেখলো, তখন আমেরিকা, কিন্তু আমি আগেও বলছি, আমেরিকা কিন্তু টাকা ছাপানোর দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠান, ওরাই একমাত্র প্রাইভেট ভাবে ডলার ছাপায়। তাছাড়া সবাই সরকারের অধীনে, যেমন বাংলাদেশ ব্যাংক সরকারের আন্ডারে সরকারি ভাবে, কিন্তু আমেরিকানেই একমাত্র যারা প্রাইভেট ভাবে ডলার ছাপাইতে পারে। ফেডারেল রিজার্ভে এদেরকে দায়িত্ব দেওয়া হয়। তো এটার মাধ্যমে কি, শত সোনা যত ছিল ওই পরিমাণ ডলার ছাপাইতে পারতো। তো এখন তো আমেরিকান সরকার ইচ্ছা মতো ডলার ছাপাইতে পারবে, কারণ এখন তার সোনা দিতে হবে না। তো এই কারণে প্রাইভেট কোম্পানি ওরা বিভিন্ন ধরনের স্টক মার্কেট দেখে তারপর ওই ডলার এখন ছাপায় ইচ্ছা মতন, এখন আর ডলারের সাথে সম্পর্ক নাই। তো এই যে ডলারের সাথে সম্পর্ক, যে টাকার যেটা সম্পর্ক,
সোনার যে একটা সম্পর্ক, এটা যে মানে কাটছেট করার পর এখন এইভাবে চলতে থাকলো। তো এর পিছনে আরো অনেক কাজ করে, যেরকম ব্যবসায়ী বিভিন্ন ধরনের, এর পিছনে আরো আছে পেট্রো ডলার আসলে জড়িত হয়। পেট্রো ডলার নিয়ে আমি সামনে ভিডিও তৈরি করবো। পেট্রো ডলার সম্পর্কে জানলে আপনারা আরো বুঝতে পারবেন যে আমেরিকা কিভাবে এরকম অর্থনৈতিক ভাবে ডলারটাকে আরো বেশি প্রায়োরিটি পাওয়াইছে। তো এই আমেরিকান ডলারের প্রায়োরিটি পাওয়ার পেছনে পেট্রো ডলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিও বানাইতে হবে, কারণ এই ভিডিওটা একসাথে বললে অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে হওয়ার পর, তো তারপর ভিতর দিয়েও আসলে বিভিন্ন ধরনের যুদ্ধে আমেরিকা যখন করা শুরু করলো, তখন অনেক রাষ্ট্রই, যেরকম রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ শুরু হলো, তখন যখন যুক্তরাষ্ট্র আহ, যখন ইউক্রেনকে সাহায্য করতে চাইলো, তখন কিন্তু রাশিয়ার ভিতরে একটা খুব খারাপ সম্পর্ক আমরা সবাই জানি। তো এখন রাশিয়া, চীন, ইন্ডিয়া এরা আবার আলাদাভাবে একটা কারেন্সির মাধ্যমে কেনা বেচার একটা প্রক্রিয়া চালাইতেছে, এবং বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে অনেকগুলো ব্যবসা এরকম নিজেদের ভিতরে হয়েছে, সফল হয়েছে। তো আস্তে আস্তে একসময় হয়তো বা এটার প্রতিক্রিয়া চলে যাবে, হয়তো বা একসময় দেখবো যে ডলারের এরকম পাওয়ার থাকবে না, হয়তো বা কোনো একদিন ডলারেরও পাওয়ার ক্ষমতা থাকবে না, কারণ সোনা মুদ্রার পাওয়ার তো আজীবন থাকে নাই। পাউন্ডও এক সময় খুব ভালো জাঁকজমক ছিল, তারাও থাকতে পারে নাই। তো ডলারও হয়তো বা এক সময় এইখান থেকে চলে যাবে, হয়তো বা অন্য কোনো মাধ্যম চলে আসবে, হয়তো আমরা দেখতে পারবো, হয়তো আমরা নাও দেখতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে। তো সবাই বুঝতে পারলেন আসলে যে ডলার কিভাবে সারা ওয়ার্ল্ডে এইভাবে ছড়াই গেছে। আর সারা ওয়ার্ল্ডে ছড়ানোর পিছনে পেট্রো ডলার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, তখন আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি মনে করেন যে আমার চ্যানেল দ্বারা আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, টাটা, খুদা হাফেজ।